নমস্কার, সবাইকে স্বাগত এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রোগ্রামে। আয়ুর্বেদ যেরকমভাবে বেশ কিছু ক্রনিক ডিজিজের সলিউশন এনে দিয়েছে আজকের দিনে দাঁড়িয়ে, ঠিক তেমনিভাবে আয়ুর্বেদ কিন্তু আবার নানান ছোটোখাটো সমস্যা এটাও দূর করতে পারে। এখন শীত পড়ে গেছে বেশ, গ্রামগঞ্জের দিকে তো সকালবেলার দিকে বেশ শীত, রাত্রেবেলায় যারা অফিস থেকে বাড়ি ফিরছেন তাদের কাছেও একটা বেশ ভালো শীত অনুভব হচ্ছে, মানে ট্রেন থেকে নামার পর বা বাস থেকে নামার পর যখন তারা বাড়িতে যাচ্ছেন। তো এই সময় কিন্তু নানান ছোটোখাটো সমস্যা হয় এবং এটা দীর্ঘদিনের একটা প্রচলিত সত্যি আর কি, সত্য ঘটনা। সেটা হচ্ছে যে আয়ুর্বেদে এই সমস্ত সমস্যারও সমাধান করে। আজকে কিছু গলার সমস্যা নিয়ে কথা বলি। বেসিক্যালি শীতকালে আমাদের প্রচুর গলা কেন্দ্রিক সমস্যা হয়, তবে স্ট্রিপ থ্রোট এবং সোর থ্রোট এটা কি আজকের যেটা টপিক আমরা জানবো, এবং তার আয়ুর্বেদিক ট্রিটমেন্ট কি রয়েছে সেটাও আমরা জানবো। কেন এই ধরনের থ্রোট ওরিয়েন্টেড প্রবলেম হয় সেটাও আমরা জানবো। এটাও আমরা জানবো আমাদের কি করা উচিত, কি উচিত নয় সেটাও জানা উচিত। আমার মনে হয় শীতের প্রাককালে এই অনুষ্ঠান আপনাদের শুধুমাত্র মনোগ্রাহী হবে না, এটা যথেষ্ট ইউজফুল হবে আপনাদের কাছে। এই প্রোগ্রামটা আপনারা সেভ করে রাখুন, অথবা ইউটিউবে গিয়েও আপনারা এই প্রোগ্রাম পরবর্তী সময়ে সার্চ করতে পারেন। আসুন আজকে লাইভ অনুষ্ঠানে আপনাদের যে কোনো প্রবলেম নিয়ে আমরা ফোন নেব, তার জন্য ফোন লাইন খোলা থাকছে। আর আমাদের সঙ্গে এখন লাইভ অনুষ্ঠানে আলোচনার জন্য এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের তরফে ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন লাইভ এই প্ল্যাটফর্মে। আমি স্বাগত জানাবো ম্যাডামকে। এই যে স্ট্রিপ থ্রোট, সোর থ্রোট, এটা কি অ্যাকচুয়ালি, কেন হয়, কি জন্য হয়? এটা কি সত্যি শীতের সময় বেশি হয় নাকি সারা বছরই হতে পারে? বেসিক্যালি দেখুন, এই সোর থ্রোট বা স্ট্রেপ থ্রোট শীতের সময় খুব বেশি পরিমাণ এই সমস্যাটি দেখা দেয়। এখন আজকে এই টপিকটা চুজ করার পিছনে একটা কারণ হচ্ছে যে আমি আজকে সকালবেলা আমি যখন ফেসবুক আমি সার্চ করছি তখন দেখলাম একটা পোস্টের মধ্যে লেখা রয়েছে যে উইন্টার সিজন ইজ ইকুয়াল টু এ অ্যান্টিবায়োটিক্স। মানে আমরা এখন ঠান্ডা চলে এসছে, একটু জ্বর সর্দি কাশি হবে, প্রত্যেকেই অ্যান্টিবায়োটিক মেডিসিনের দিকে এখন ঝোঁক বাড়বে। মনে হবে যেন অ্যান্টিবায়োটিক্স ছাড়া আপনার এই গলার সমস্যা বা আপনার জ্বর সর্দি এগুলো আপনার সারবে না। তো এই সোর থ্রোট বা স্ট্রেপ থ্রোট, যেটি একটি ভাইরাল ইনফেকশন, আপনার স্ট্রেপ্টোকক্কাসের জন্য আপনার এই সমস্যাটি হতে পারে। একটি গলার একটি সমস্যা, আপনার গলায় মনে হবে একটু খুসখুস কাশি হচ্ছে, বা গলায় একটু ব্যথা হচ্ছে বা জ্বালা করছে আপনার গলাটা, বা কথা বলতে আপনার প্রবলেম হচ্ছে, বা আপনার ঢোক গিলতে প্রবলেম হচ্ছে। তো এই স্ট্রেপ্টোকক্কাস যে ভাইরাসের জন্য এই ইনফেকশনটা আপনার গলার মধ্যে, আমাদের গলার মধ্যে যে মাসেল রয়েছে সেই মাসেলের চারপাশের মধ্যে একটা ঘা সৃষ্টি করে, ক্ষত সৃষ্টি করে, যার জন্য আপনার ব্যথা হবে বা জ্বালা হবে, একটু কাশিও আপনার তার সাথে হতে পারে, ড্রাই কাফ। আবার আপনার সেখানে কোনো ধরনের কোনো কফ বেরোবে না, একটু খুসখুস গলা খুসখুস করে যেরকম কাশি হয় সেটা হবে আপনার। তো এখন হঠাৎ করে এই যে সিজনটা চেঞ্জ হলো, লাস্ট দুদিন ধরে একটু ঠান্ডা রয়েছে, সন্ধ্যাবেলার দিকে বা রাত্রিবেলার দিকে ঠান্ডা লাগছে, সকালে ঠান্ডা লাগছে, দিনের বেলা আবার অ্যাজ ইট ইজ একটুখানি গরমও মনে হচ্ছে। তো এই যে চেঞ্জেসটা, এই যে দুটো টেম্পারেচার চেঞ্জেস যখন হচ্ছে তখন এই সমস্যাটা অনেকের ক্ষেত্রেই দেখা দেয়। এই জায়গায় আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার গলায় যাতে ঠান্ডা না লাগে বা আপনার নাক দিয়ে বা কান দিয়ে যাতে ঠান্ডা হাওয়া না লাগে সেদিকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। সোর থ্রোট আর স্ট্রেপ থ্রোট কিছুটা আলাদা দুটোর মধ্যে। সোর থ্রোট যদি আপনার হয় সেটা আপনার নিজে থেকে সেটা হিল হয়ে যাবে, আস্তে আস্তে সেটা আপনার সেরে যাবে। সামান্য কিছু প্রিকশনের প্রয়োজন রয়েছে সেখানে, যে একটু আপনি গরম জল দিয়ে গার্গল করলেন বা একটু গরম জলের ভাপ নিলেন, সেখান থেকে আপনার সোর থ্রোট কিন্তু আস্তে আস্তে আপনার সাবসাইডেড হয়ে যাবে। কিন্তু স্ট্রেপ থ্রোট যদি হয় আপনার, যেটা আপনার স্ট্রেপ্টোকক্কাসের জন্য হচ্ছে, সেখানে কিন্তু আপনাকে একটু প্রয়োজন রয়েছে আপনার গলাকে একটু রেস্ট দেওয়ার। তার পাশাপাশি কিছু আপনার যদি খুব বাড়াবাড়ি হয় মেডিকেশনের প্রয়োজন আপনার হতেই পারে। আর এর কারণ একটা বললাম যে ভাইরাল ইনফেকশন থেকে আপনার সেটা হতে পারে। আরেকটা হতে পারে যদি আপনার ইমিউনিটি পাওয়ার খুব কম থাকে, মানে আপনার শরীরের মধ্যে যদি রোগ প্রতিরোধের ক্ষমতাটা যদি আপনার খুব কম থাকে, সেখান থেকেও কিন্তু আপনার এই সমস্যাগুলো আসতে পারে। আমরা ফ্যারিঞ্জাইটিস নামেও এটাকে বলে থাকি। এটা হয়তো অনেকেই এই রোগটি সম্পর্কে অবগত রয়েছেন। ফ্যারিঞ্জাইটিস বলে একটি সমস্যা রয়েছে যে আপনার গলার মধ্যে প্রবলেম হচ্ছে, বা সকালে আপনি ঘুম থেকে উঠলে দেখবেন যে আপনার গলাটা আপনার চোখ হয়ে রয়েছে, আপনি ঠিকভাবে স্পষ্টভাবে কথা বলতে পারছেন না। আস্তে আস্তে যখন দিন হচ্ছে তখন আপনার কথাটা স্পষ্ট হচ্ছে, বা আপনার এরকম খাবার খেতে গেলে আপনার প্রবলেম হচ্ছে। তো এই সমস্যাটি অনেকের ক্ষেত্রেই দেখা দেয়, বাচ্চাদের সবচেয়ে বেশি এই সমস্যাটি দেখা দেয়, আর একটু এজেডদের মধ্যে সমস্যাটি বেশি দেখা দেয়। সেখানে আপনার ফার্স্ট যেটা প্রায়োরিটি সেটা হচ্ছে আপনার নিজেকে প্রিকশন করে রাখা, নিজেকে একটু সাবধানে রাখা, একটু যাতে ঠান্ডা না লাগে, আর ঠান্ডা লাগলে তার একটা সঠিক চিকিৎসা করা।
ওই যেটা বললাম যে আপনার ঠান্ডা লেগে গেছে মানে অ্যান্টিবায়োটিক্স খেতে হবে, একদমই নয়। একদম। তার মানে আয়ুর্বেদে তাহলে ট্রিটমেন্ট আছে নিশ্চিতভাবে। যখন আমরা এই টপিক নিয়ে আলোচনা করছি কিভাবে সেটা সম্ভব জানবো, কিন্তু তার আগে আপনাদের ফোনও রয়েছে। আজকে প্রথম থেকেই আপনারা ফোন করছেন আমি জানি, কারণ এটা এমন একটা বেসিক প্রবলেম এবং একটা এতটাই কমন প্রবলেম যেটা কিন্তু সবার মধ্যেই কম বেশি শীতের সময় দেখতে পাওয়া যায়। বিশেষ করে কে আছেন ফোনে? আমি অভিজিৎ ভট্টাচার্য বলছি, আসানসোল থেকে। আসানসোল থেকে কি হয়েছে আপনার? আমার আইবিএস এর প্রবলেম হয়েছে বলে মনে হচ্ছে, সেই বিষয়ে ডাক্তারের সঙ্গে কথা বলবো। আইবিএস এর প্রবলেম হচ্ছে, কি হচ্ছে কি মানে আপনার সিম্পটম গুলো কি হচ্ছে ম্যাডাম? শুনতে পাচ্ছেন আপনি, বলুন। হচ্ছে যে আমার পটি ক্লিয়ার হচ্ছে না, ঘুম থেকে যখন উঠছি পেটে খুব গ্যাস থাকছে, তারপর অনেক জল খাচ্ছি, তারপর যখন বাথরুমে যাচ্ছি সেই বাথরুমে আপনার পটি সেরকম ভাবে ক্লিয়ার হচ্ছে না, ঠিক আছে? তো এটি হচ্ছে আমার মেইন প্রবলেম। আমি ডাক্তারবাবু ওটাই জানতে চাইছি যে একেবারে যাতে ভালো করে পায়খানা হয়ে যায় সেই জন্য কি চিকিৎসা মানে আপনাদের ওখানে কোনো উপায় আছে কিনা, সেটা এই প্রবলেমটা পার্মানেন্টলি যদি সলভ করতে চাই সেটা কতদিন সময় লাগবে? বেশ, দেখুন এই সমস্যাটা কি আপনার আগে থেকে ছিল, মানে একদম বাচ্চাকাল থেকে ছিল, না এখন আপনি সমস্যাটা ফেস করছেন? না, বলতে গেলে বাচ্চাকাল থেকেই ছিল। বেশ, তো দেখুন প্রথমত বলবো যে আপনি বললেন যে আপনার স্টুলটা ক্লিয়ার হচ্ছে না, তো আপনার এই স্টুলটা ক্লিয়ার না হওয়ার কারণ হচ্ছে যে আপনার খাবারটা যে হজম সে ঠিকঠাকভাবে হজম হচ্ছে না। আপনার খাবার ঠিকভাবে হজম না হলে আপনার স্টুল ফর্মেশন হবে না, আপনার স্টুল হবে না, সেটা একটা আলাদা ব্যাপার। আপনাকে বলবো আপনি এখন থেকে একটু ঈষদুষ্ণ গরম জল খাওয়া শুরু করুন। সারাদিন আপনি যে জলটা খাবেন চেষ্টা করবেন একটু গরম জল খাওয়ার, আর মাঝে মধ্যে আপনি একটু ডাবের জল খেতে পারেন, একটু টক দই দিয়ে ঘোল তৈরি করে আপনি খেতে পারেন, সেটা আপনার জন্য খুব সুন্দর কাজ দেবে। আর একটুখানি বলবো যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, একটু এক্সারসাইজের প্রয়োজন রয়েছে। খাবার একদম পরেই আপনি শুয়ে পড়বেন না, খাবার অ্যাটলিস্ট আধা ঘন্টা পর আপনি শুতে যাবেন। প্রত্যেকদিন আধা ঘন্টা সময় বার করে একটু এক্সারসাইজ করবেন, সেটা আপনার যে জঠরাগ্নি যেটা রয়েছে, যেটা আপনার খাবারটাকে হজম করে যে ডাইজেস্টিভ জুস বা ডাইজেস্টিভ ফায়ার সেটাকে আরও বাড়াবে। খাবারটা ঠিকভাবে চিবিয়ে খাবেন, আপনি খালি পেটে থাকবেন না, আপনি বারে বারে খান, অল্প অল্প করে খান। এই জিনিসটার মধ্যে দিয়ে আপনি এখন একটু আপনার লাইফস্টাইলটাকে একটু চেঞ্জ করুন। আর তারপরে যদি মনে হয় যে না আপনার সমস্যার সমাধানটা হচ্ছে না, তো নেক্সট মান্থে আমাদের আসানসোলে চেম্বার রয়েছে, খুব সম্ভবত 6 তারিখে আমাদের চেম্বার রয়েছে, একটু আপনি যোগাযোগ করে নেবেন যদি আপনার প্রয়োজন মনে হয়। আর এখন আপাতত আপনি একটু এই জিনিসগুলোর মধ্যে নিজেকে নিয়ে আসুন। তার মানে যে কথাগুলো ম্যাডাম বললেন তার মধ্যে কিন্তু কোনো জায়গায় ওষুধের কথা নেই। বাই দ্য ওয়ে, একেবারে নর্মাল লাইফস্টাইল এগুলো যদি চেঞ্জ করা যায় তাহলে খুব স্বাভাবিকভাবেই আপনার এই আইবিএস এর প্রবলেম মিটে যেতে পারে। তবে এতে সময় লাগে আইবিএস এর প্রবলেমের, এবং আপনি যেটা বলছেন যে ছোটবেলা থেকে হচ্ছে এই প্রবলেম, এরকম বহু মানুষ রয়েছে যাদের পেট কেন্দ্রিক সমস্যা। ইভেন এটা তো বলা ভালো যে আজকাল বহু মানুষের এই প্রবলেম, এবং এটা আমি বহুদিন ধরে প্রোগ্রাম করার সুবাদে দেখেছি যে শীতকাল যখন পড়ে তখন কিন্তু এই ধরনের প্রবলেম আরও বেশি মানুষের হয়। তার কারণ হচ্ছে এমনিতেই আমাদের শরীর গরম রাখবার জন্য আমরা গরম জামাকাপড় ব্যবহার করি, তার ফলে পেট আরও গরম হয়, নানান রকমের কপি বা গ্যাস উৎপন্ন হয়। এরকম ধরনের খাবারও বাজারে এখন অ্যাভেলেবেল থাকবে, নানান রকম শাকসবজি, সেগুলো খেয়েও অনেকের কিন্তু এই ধরনের প্রবলেম হয়। কাজেই উচিত হচ্ছে আপনার যে কি খাবো, কিভাবে খাবো, কেমনভাবে খাবো, কতটা খাবো, খাওয়ার পর আমরা কি করব, আগে আমরা কি করব, জল কখন খাবো। এই যে ঈষদুষ্ণ গরম জলের কথা ম্যাডাম বলছিলেন, এটা বহুদিন আগে ডক্টর শর্মা এখানে বলেছিলেন যে প্রত্যেক দিন সকালে উঠে আপনি গরম জল খাওয়াটাকে একটা অভ্যেসের মধ্যে নিয়ে আসুন। যাদের পেট কেন্দ্রিক সমস্যা রয়েছে, যাদের গ্যাসের সমস্যা রয়েছে, অম্বলের সমস্যা রয়েছে, গলা জ্বালা করবার সমস্যা রয়েছে, হজমের প্রবলেম রয়েছে, তারা ঈষৎ উষ্ণ গরম জল, এর মধ্যে কিন্তু কোনো ওষুধ দেওয়ার কথা বলা নেই, বা কোথাও বলা নেই যে আপনি এনবিপিতে চলে আসুন কাল সকালবেলা উঠে ভোরবেলায়, তাও বলা নেই। এই যে স্বাভাবিক নিয়মগুলো, এটা কিন্তু এই অনুষ্ঠান থেকে জানা যায়। সেই কারণের জন্যই বলছি প্রপারভাবে অনুষ্ঠান প্রত্যেক দিন রাত্রেবেলায় দেখলে আপনার কাছে মনে হবে যে আপনার বাড়িতে প্রত্যেক দিন 9:30টার সময় ডক্টরস উপস্থিত থাকছেন, যিনি আপনাকে কিছু না কিছু বলছেন আপনার উপকারের জন্য। আসুন পরের ফোনে কে রয়েছেন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি জয়ন্ত চক্রবর্তী বলছি। কোথা থেকে জয়ন্ত বাবু? এই পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান, বলুন আপনার কি হয়েছে? আমার মেয়ের সমস্যা। আচ্ছা আচ্ছা, বলুন বলুন। হ্যাঁ, মেয়ে মানে আপনার ধরুন বয়স 17 বছর, হ্যাঁ, কিন্তু মানে বিছানায় প্রস্রাব করে দিচ্ছে এখনো পর্যন্ত। আচ্ছা, ট্রিটমেন্ট তো করা হচ্ছে কিন্তু তত মানে ঠিকঠাক কাজ হচ্ছে না, প্রস্রাব হয়ে যাচ্ছে। এরকমই একটা ফোন বেশ কয়েকদিন আগে আমি পেয়েছিলাম, তবে কি কি হয়েছে, এটা কেন হয় না?
দেখুন, এটা একদম বাচ্চাকাল থেকে অনেকেরই এই সমস্যাটি থাকে যে বেডের মধ্যে ইউরিন করছে, কিন্তু সেটা কিন্তু সে বুঝতে পারছে না, সেটা ঘুমের মধ্যেই তার হয়তো ইউরিন হয়ে যাচ্ছে, সেটা হয়তো সে বুঝতে পারছে না। তো তার জন্য অবশ্যই ট্রিটমেন্ট রয়েছে, আপনি ট্রিটমেন্ট করিয়েছেন কোথাও না কোথাও, কিন্তু হয়তো আপনি তার ফ্রুটফুল রেজাল্ট এখনও আপনি সেটা পাননি। 17 বছর বয়স তো, ও আস্তে আস্তে যখন বড় হবে, এটা যদি প্রপার ট্রিটমেন্ট না হয় সেটা কিন্তু ওর সাথে হয়তো আজীবন থেকেও যেতে পারে। হয়তো ওর যখন 30-40 বছর বয়স হয়ে যাবে তখনও কিন্তু এই সমস্যাটি থেকেও যেতে পারে। তো একটু আমি বলবো যে একটু আপনি যোগাযোগ করার চেষ্টা করবেন, তার অবশ্যই চিকিৎসা রয়েছে। আর আপাতত ওনার যেহেতু উনি সেটা ফিল করতে পারছেন না, ওনাকে আলাদাভাবে এখানে কিছু বলার মতো নেই, কিছু এক্সারসাইজ রয়েছে তার জন্য। আপনি যদি আমাদের চেম্বারে দেখা করেন তখন আমি সেগুলো বলে দেবো, কিছু এক্সারসাইজ রয়েছে, কারণ মাসেল কন্ট্রাকশনের এখানে একটি ব্যাপার রয়েছে। মাসেল আমাদের যে ইউরিনারি ব্লাডার যেটা রয়েছে, যেটা মূত্রথলি আমরা যেটাকে বলি, তার মধ্যেও মাসেল রয়েছে। সেই মাসেলের কন্ট্রাকশনটা সে ফিল করতে পারছে না, যার জন্য তার ইউরিন পেলে সে সেটা বুঝতে পারছে না। আমরাও যখন ঘুমে থাকি, আমাদের ইউরিন পেলে আমাদের ঘুম ভেঙে যাচ্ছে, আমরা ইউরিন করছি, কিন্তু সে ওই কন্ট্রাকশনটা সে বুঝতে পারছে না, তার জন্য তার বেডে ইউরিন হয়ে যাচ্ছে। তো ভয়ের কোনো কারণ নেই, চিন্তারও বলবো কোনো কারণ নেই। আপনি পূর্ব বর্ধমান থেকে বলছেন, আমাদের বর্ধমান, দুর্গাপুর, বোলপুর, আসানসোল প্রত্যেক জায়গায় চেম্বার রয়েছে। আপনার যেটা আপনার সুবিধে মনে হয় আপনি সেখানে এসে যোগাযোগ করতে পারেন। মেয়েকে অবশ্যই সাথে নিয়ে আসবেন, আর যা এতদিন আপনি ট্রিটমেন্ট করিয়েছেন তার প্রেসক্রিপশন রিপোর্টস সেগুলো আপনি অবশ্যই সাথে নিয়ে আসবেন। একদম। পরের ফোনে কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি, হাওড়া জেলা জলবল্লভপুর থেকে। আচ্ছা, কি হয়েছে? চক্রবর্তী কথা বলছি। হ্যাঁ বলুন, কি হয়েছে আপনার চন্দনবাবু? আজকে যে টপিকটা আছে, আমার এই কদিন যাবত হলো, প্রায় সপ্তাহখানেক 10 দিন যাবত, হ্যাঁ, গলাটা একটু খুসখুসে ভাব, তারপরে মনে হচ্ছে যেন গলা একটু সর্দি মতো আটকে আছে, কিন্তু কাশি উঠছে না। এরকম একটা অস্বস্তিকর ব্যাপার। স্বাভাবিক, অস্বস্তি। এবং এই সিমটমগুলোই কিন্তু ম্যাডাম একটু আগে বলবার সময় বলছি, আপনি যদি প্রথম থেকে শুনে থাকেন দেখবেন আপনি রিলেট করতে পারবেন বিষয়গুলো। আচ্ছা দেখুন, আপনাকে একটা সিম্পল একটা জিনিস আমি করতে বলবো, সেটা হচ্ছে আপনি বাড়িতে একটু গার্গল করুন। গরম জলের মধ্যে আপনি নুন দিয়েও করতে পারেন বা বিটাডিন দিয়েও করতে পারেন। একটুখানি গার্গল করবেন আপনি, আর গরম জলের একটু ভাপ নেবেন, যেটা আমরা স্টিম ইনহেলেশন বলে থাকি। একটা পাত্রের মধ্যে আপনি একটু গরম জল করুন, তাতে একটা কর্পূর দেবেন, দিয়ে ওই জলটার যে ধোঁয়াটা উঠবে সেটা আপনি নাক দিয়েও নেবেন, সেটা আপনি মুখ দিয়েও নেবেন। এই জিনিসটা আপনি করবেন। একটুখানি আপনাকে গার্গল করতে বললাম, আপনি গার্গল করুন। আর ভালো হবে যদি আপনি খাওয়া দাওয়াটা একটু গরম গরম খাওয়া দাওয়া আপনি যদি করতে পারেন। বাসি খাবার বা ঠান্ডা খাবার সেগুলো আপনাকে একটু অ্যাভয়েড করতে হবে। বাইরে আপনি যখনই বেরোচ্ছেন তখন আপনার নাক বা কান যাতে চাপা থাকে, হাওয়া যাতে আপনার নাক দিয়ে বা কান দিয়ে না যেতে পারে, সেদিকে একটু আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর রাত্রিবেলা অবশ্যই গলায় কোনো আপনি কটনের কাপড় বা ফানেলের কাপড় জড়িয়ে আপনি শোবেন, তাতে আপনার গলায় ঠান্ডা লাগবে না। এই জিনিসগুলোর মধ্যে থাকলে আমার মনে হয় আপনার এই যে সমস্যাটা হচ্ছে, যেটা ওয়েদার চেঞ্জের জন্য প্রত্যেকেরই অল্প বিস্তর হচ্ছে, আপনার সেটা ঠিক হয়ে যাবে। আর একটুখানি গায়ে রোদ অবশ্যই লাগাবেন। আর ভিটামিন সি জাতীয় যে ফ্রুটস রয়েছে, যেরকম কমলা লেবু হয়ে গেল, মুসাম্বি লেবু হয়ে গেল, এগুলোর এখন সিজন রয়েছে, এই ফলগুলো আপনি অবশ্যই খাবেন। আচ্ছা, তার মানে এটাই কি এই স্ট্রেপ থ্রোট এবং সোর থ্রোটের ট্রিটমেন্ট, নাকি যদি আরও সিভিয়ার আরও যদি সিরিয়াস কিছু হয় তখন মানুষ কি করবে, তার কি ট্রিটমেন্ট আছে? এটা অবশ্যই ট্রিটমেন্ট রয়েছে। এটা একটা বেসিক একটা গাইডলাইন প্রত্যেকের জন্য, একটা প্রিকশনারি মেজার বলতে পারেন, কারণ সব কিছুর জন্যই মেডিসিনের পেছনে ছোটাছুটি করে কোনো লাভ নেই। আমরা কখনোই বলি না যে আপনার কোনো একটা প্রবলেম হচ্ছে আপনি এসে দেখান, ওষুধ খান, এই করুন। আগে আপনি কিছু আমরা গাইডলাইন আপনাকে দিলাম, সেটা আপনি ফলো করুন, সেখান থেকে যদি আপনার ভালো হয়ে যায় টু গুড। কারণ এখন এই যে প্রবলেমটা অনেকের ঘরেই দেখা দিচ্ছে। আমি কেন লেবু জাতীয় ফলের কথা আমি কেন বললাম, কারণ এই সাইট্রাস জাতীয় যে ফ্রুটসগুলো রয়েছে সেটা আমাদের বডির মধ্যে ইমিউনিটি বিল্ড আপ করে। আপনার ইমিউনিটি পাওয়ার এখন কম রয়েছে। যাদের ইমিউনিটি পাওয়ার বাই বার্থ কম, দেখবেন হয়তো সামনে একটা কেউ হাঁচি দিল, তারপরে সেও 3-4টে আরও হাঁচি দিয়ে দিল। তো ইমিউনিটি পাওয়ারটাকে আপনার বুস্ট আপ করতে হবে, সেটা এই সাইট্রিক অ্যাসিড যে আপনার ফ্রুটস রয়েছে সেটা হেল্প করবে তার মধ্যে। গরম জলের ভাপ কেন নিতে বললাম, এই যে আপনার ইরিটেশন যেটা হচ্ছে, গলায় খুসখুস করছে বা সোর থ্রোট, আপনার মাসেলগুলোর মধ্যে সোয়েলিং হয়ে গেছে, ফুলে গেছে, বা পাশে যে ঘাগুলো হয়েছে সেটাতে আপনাকে রিলিফ দেবে, আস্তে আস্তে সেগুলো আপনার কম হবে। তো প্রত্যেকটারই একটা রিজন রয়েছে। গার্গল করলে আপনি একটু আরাম পাবেন বা আপনার
আপনার যদি কফ থাকে সেটা আপনার বাইরে বেরিয়ে আসবে। তো এই জিনিসগুলো প্রিকশনারি মেজার, প্রত্যেককে বলবো এখন এই চেঞ্জেসের মধ্যে এই একটু রুটিনটাকে ফলো করুন। আর যাদের একটু সিভিয়ারিটি হয়ে যাচ্ছে, যে খুব প্রচণ্ড কাশি হচ্ছে, কিছু খেতে পারছে না, বা একদম কফ বেরোচ্ছে, সর্দি কাশি হাঁচি সবই হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু আলাদাভাবে একটু ট্রিটমেন্টেরও প্রয়োজন রয়েছে, সেখানে একটু মেডিকেশনের দরকার রয়েছে। একদম। পরের ফোনে কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ আমি তো আমার ঠান্ডা এরকম ধরনের কিছু লাগেনি তো। না, আপনি কোথা থেকে বলছেন আগে বলুন। হ্যাঁ আমি অনুভব পান বলছি, বীরভূম থেকে। বীরভূম থেকে। হ্যাঁ, আপনার কি হয়েছে? ঠান্ডা লাগেনি? হ্যাঁ ঠান্ডা লাগেনি, বমি করার পর গলার মধ্যে মনে হচ্ছে কিছু একটা আটকে আছে। আচ্ছা, ঠান্ডা লাগেনি আপনি কি করে বুঝলেন? মানে এই যে গলা ব্যথা এরকম। না, ঠান্ডা লাগেনি তো ভালো কথা, আপনার হলোটা কি সেটা একটু বলুন, আমি তো বুঝতে পারলাম না কি হয়েছে। বমি হয়েছিল, বমি করার পর থেকে হয়েছে, তাহলে কোনো গরম জিনিস কোনো ঠান্ডা জিনিস কিছু খেতে পারছি না। বমি হচ্ছিল, আপনার খেতে অসুবিধা হচ্ছে, আর গলার মধ্যে কিছু একটা আটকে আছে, তাই তো? হ্যাঁ, কিন্তু আমি ওটা দেখেছি, কিন্তু ওটা কিছু দেখা যাচ্ছে না তো। আপনি দেখার চেষ্টা করছেন, মানে কাউকে দিয়ে দেখাচ্ছেন? গলার মধ্যে তো আর আপনি নিজে দেখতে পাবেন না, কিন্তু কিছু দেখা যাচ্ছে না, তাই তো? হ্যাঁ। আচ্ছা, দেখুন আপনি গলার মধ্যে যেটা বলেন যে আপনি দেখার চেষ্টা করেন, সেটা আপনি বুঝতে পারবেন না, কারণ আমাদের গলাটা তো আর এইটুকু নয়, এটা তো অনেকটা লম্বা, সেটা ল্যারিঙ্গোস্কোপ ছাড়া সেটা বোঝা যাবে না যে আপনার গলার ভেতরে কিছু রয়েছে কিনা। সেটা আপনি ছেড়ে দিন, সেই চিন্তাভাবনাটা আপনাকে করতে হবে না। আপনাকে যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে আপনার ভমিটিং হয়েছিল, বমি হয়েছিল, তারপর আর থেকে আপনার গলার কাছে কিছু আটকে আছে মনে হচ্ছে, বা আপনি ঢোক গিলতে পারছেন না, এই সমস্যাটা হচ্ছে। দেখুন এটা কিন্তু শুধুমাত্র এই ঠান্ডা লাগলেই যে গলার কাছে কিছু আটকে থাকবে এরকম ফিল হবে সেটা কিন্তু নয়। আপনার যদি হাইপার অ্যাসিডিটির সমস্যা থাকে, যে অতিরিক্ত পরিমাণ আপনার অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে, তখনও কিন্তু আপনার মনে হতে পারে যে আপনার গলার কাছে কিছু একটা আটকে আছে, বা আপনার গলা বুক জ্বালা করা, তার সাথে ভমিটিং হওয়া, সেগুলোও কিন্তু আপনার হতে পারে। বা যদি আপনার থাইরয়েড গ্ল্যান্ড যদি আপনার ফুলে গিয়ে থাকে, বড় হয়ে গিয়ে থাকে, সেখানেও কিন্তু আপনার ঢোক গিলতে প্রবলেম হতে পারে। তো সেই জিনিসটা আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনার কি প্রবলেম হয়েছে। নিজে থেকে কোনো খোঁচাখুচি করবেন না, বা গলার মধ্যে হাত দিয়ে কিছু দেখার চেষ্টা করবেন না যে কিছু মাংসপিণ্ড আছে না কি হয়েছে। এগুলো আপনি করতে গেলে আরও খোঁচাখুচি করে আরও বাড়াবাড়ি করিয়ে দেবেন আপনি। একটু আপনাকেও বলবো যে আপনিও গরম জল খান, ঈষদুষ্ণ গরম জল আপনি খান। যদি অ্যাসিডিটির প্রবলেম থাকে সেটা সেখান থেকে ঠিক হবে। আর যদি মনে হচ্ছে না গলার কাছে আমার কিছু একটা আটকে থাকছে, একটু গার্গল আপনাকেও করতে বলবো। যদি কোনো ধরনের কোনো ইনফেকশন গলার মধ্যে হয়ে গিয়ে থাকে, সেটা আপনার গার্গল থেকে ঠিক হয়ে যাবে। এইটুখানি আপনি আপাতত একটু করুন। আপনি বীরভূম থেকে ফোন করছেন, বোলপুর আমাদের চেম্বার রয়েছে, খুব সম্ভবত 23 তারিখে আমাদের চেম্বার রয়েছে বোলপুরে। একটু বলবো যোগাযোগ করার জন্য, আপাতত এই জিনিসগুলো করা শুরু করুন। যদি ঠিক না হয় একটু আপনি আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন, এসে একবার একটু দেখা করবেন। আসুন এবার আপনাদেরকে চেম্বার বলে দিই, কোথায় কবে কি চেম্বার রয়েছে। কালকে 13 তারিখে চেম্বার রয়েছে হচ্ছে দিল্লিতে চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। ডক্টর বি শর্মাকে আপনি পাবেন হচ্ছে আগরতলা চেম্বার হচ্ছে 15 তারিখে। এছাড়াও 15 তারিখে আরও 3টে জায়গায় চেম্বার রয়েছে, সেটা হচ্ছে খড়গপুর, শিলিগুড়ি এবং বহরমপুর। খড়গপুরে আপনি পাবেন ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্যকে, এস ঘোষালকে পাবেন শিলিগুড়িতে, আর বহরমপুরে আপনি পাবেন হচ্ছে ডক্টর এ হালদারকে। ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মাকে আপনি পাবেন শিলচরে, তারিখ হচ্ছে 16 তারিখে, অর্থাৎ এই মাসের 16 তারিখে। এছাড়াও আরও 2টো জায়গায় চেম্বার রয়েছে, এক হচ্ছে গুয়াহাটি আসামে এস ঘোষালকে পাবেন, ডক্টর এস ঘোষাল, আর ডক্টর এ হালদারকে পাবেন হচ্ছে আপনি কৃষ্ণনগরে, নদিয়ার কৃষ্ণনগরে। 17 তারিখে 2টো জায়গায় চেম্বার রয়েছে। 17 তারিখে এক হচ্ছে ডিব্রুগড় চেম্বার, ডক্টর এস ঘোষালকে পাবেন, ডক্টর এ হালদারকে পাবেন আপনি হচ্ছে হলদিয়াতে। 18 তারিখে যে চেম্বার রয়েছে, 18 তারিখে হচ্ছে হেঁড়িয়াতে চেম্বার রয়েছে, ডক্টর এ হালদারকে পাবেন, ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্যকে পাবেন বনগাঁর চেম্বারে 20 তারিখে। 21 তারিখে 2 জায়গায় চেম্বার রয়েছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের, এক হচ্ছে রায়গঞ্জ, 2 হচ্ছে ক্যানিং। রায়গঞ্জের চেম্বার হচ্ছে ডক্টর এস ঘোষাল থাকবেন, আর পরের চেম্বার হচ্ছে ক্যানিং থাকবেন হচ্ছে ডক্টর আর দে। মালদায় চেম্বার রয়েছে 22 তারিখে, এই মাসের 22 তারিখে চেম্বারে আপনি ডিরেক্টর স্যারকে মালদায় পাবেন, ডক্টর বি শর্মাকে। এন ভট্টাচার্যকে পাবেন হচ্ছে বর্ধমানে চেম্বার হচ্ছে সেম ডেটে 22 তারিখে। এছাড়াও 22 তারিখ আরেকটা চেম্বার রয়েছে বাঁকুড়ায় চেম্বারে আপনি ডক্টর এ হালদারকে পাবেন।
আলিপুরদুয়ারে চেম্বার রয়েছে হচ্ছে 23 তারিখে, 23/11/2025, অর্থাৎ নভেম্বরের 23 তারিখে আলিপুরদুয়ার চেম্বারে আপনি ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মাকে পাবেন। দুর্গাপুরে পাবেন হচ্ছে ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্যকে 23 তারিখ। এছাড়াও 23 তারিখে আরও 3টে জায়গায় চেম্বার রয়েছে, সেটা হচ্ছে নিউ কোচবিহার, আরামবাগ এবং বোলপুর। নিউ কোচবিহারে আপনি এস ঘোষালকে পাবেন, ডক্টর এ হালদারকে পাবেন হচ্ছে আপনি আরামবাগে, আর বোলপুরে পাবেন হচ্ছে ডক্টর এস ভাদুড়িকে। আপনি পরের চেম্বারে চলে আসি, সেটা হচ্ছে 30 নভেম্বর, 30 তারিখে। 30 তারিখের চেম্বার হলো হচ্ছে আপনার এন ভট্টাচার্যকে পাবেন আপনি জামশেদপুরে, আর গঙ্গারামপুরে আপনি পাবেন হচ্ছে ডক্টর এস ঘোষালকে। এছাড়াও 26/11 মেচেদার চেম্বার রয়েছে, মেচেদাতে আপনি এন ভট্টাচার্যকে পাবেন। চলে আসছি ডিসেম্বরের কয়েকটা চেম্বার একটু আপনাদেরকে জানিয়ে রাখি। ডিসেম্বরের চেম্বার হচ্ছে 6 তারিখে। 6 তারিখ ডিসেম্বরের চেম্বার হচ্ছে আসানসোলে। আসানসোলে ডক্টর বি শর্মাকে পাবেন। আসানসোল কিছুক্ষণ আগে একজনকে বলা হলো। ডক্টর এ হালদারকে আপনি পাবেন পুরুলিয়াতে, আর কাকদ্বীপে আপনি পাবেন হচ্ছে 7 তারিখে। 7 তারিখে আসানসোলটা হচ্ছে 6 তারিখে, আর 7 তারিখে দুটো চেম্বার, এক হচ্ছে পুরুলিয়া এবং কাকদ্বীপ। পুরুলিয়ায় পাবেন এ হালদারকে, স্থানকে পাবেন হচ্ছে কাকদ্বীপে। এছাড়াও ডিসেম্বরের আরেকটা চেম্বার হচ্ছে 8 তারিখে। 8 তারিখ চেম্বার হচ্ছে ঝাড়গ্রামে, ডক্টর এ হালদারকে 8 তারিখে আপনি পাবেন। এই হলো হচ্ছে চেম্বার শিডিউল এবং উইথ ডক্টর। কলকাতায় চেম্বার রয়েছে, হাওড়াতে রয়েছে, এছাড়াও উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে হেড অফিস রয়েছে। এই সমস্ত জায়গাতেও চাইলে আপনি আসতে পারেন, যোগাযোগ করতে পারেন। তার জন্য স্ক্রিনে দেওয়ার দুটো নাম্বার, যেগুলো লাল কালি দিয়ে নিচে লেখা রয়েছে, লাল অক্ষরে, এই যে নাম্বারগুলো 9830235527, নোট করে রাখুন। সেম নাম্বার, শুধু 27-এর জায়গায় 37 দেবেন, আর বাদবাকি হচ্ছে সেম নাম্বার। দেখুন দুটোই নাম্বার পাশাপাশি রয়েছে টিভি স্ক্রিনে। এই দুটো নাম্বার আপনি ফোন করবেন, নাম এনরোল করিয়ে চেম্বারে আসবেন, দেখাবেন, আয়ুর্বেদ ট্রিটমেন্ট করবেন এবং আপনার সমস্যাকে শিকড় থেকে মেরামতির জন্য আপনার কমিটমেন্ট হচ্ছে সবথেকে আগে দরকার। বারবার করে ওষুধ খাওয়া, কিছুক্ষণ আগে ম্যাডাম বললেন যে সোশ্যাল মিডিয়ায় অ্যান্টিবায়োটিক সম্পর্কে দেখা, শীতকালে কি করে আয়ুর্বেদিক উপায়ে আপনি প্রোটেক্টেড থাকতে পারেন। আপনার এই শীতকালে বেসিক্যালি কি হয়, ইমিউনিটি সিস্টেম অনেক সময় কমে যায়। এই ইমিউন সিস্টেম যাতে তৈরি করা যায়, ইনবিল্ড ইমিউন সিস্টেম যাতে তৈরি করা যায়, কিছু খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে, কিছু নিয়ম পালনের মধ্যে দিয়ে, কিছু লাইফস্টাইল চেঞ্জেসের মধ্যে থেকে, তবে সেটাই হবে আপনার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। কারণ অ্যান্টিবায়োটিক প্রচুর পরিমাণে খাওয়া কিন্তু উচিত নয়, এটা আপনারাও জানেন। অ্যান্টিবায়োটিক খেলে কি হয়, নিজের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু কমে যায়। সেই কারণের জন্য অ্যান্টিবায়োটিক খেতে সবাই বারণ করেন। কে আছেন পরের ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি ডাক্তার বাবুর সাথে কথা বলতে একটু চাই। আমি রামনগর থেকে বলছি। রামনগর থেকে, মানে দীঘার কাছাকাছি? হ্যাঁ 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 বলুন, নাম বলুন। আমার নাম রাজদীপ মন্ডল। আচ্ছা, কি হয়েছে রাজদীপ বাবু আপনার? আমার হয়নি, আমার ছেলের হয়েছে 14 বছর পর। কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। নাকের চামড়াটা, মানে নাকের ভিতরে চামড়াটা বন্ধ হয়ে যায় আর কি, মানে নিঃশ্বাস নিতে পারে না ঠিক মতন। বাবা, নাকটা তার বন্ধ হয়ে থাকে, তাই তো? হ্যাঁ, নাক রাত্রে হলে সন্ধ্যা থেকে নাকটা বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস নিতে ঠিক মতো পারে না। এটা কি 12 মাসে এরকম থাকে না শীতের সময় হয়? না, 12 মাসটাকে শীতের সময় হলে একটু বেশি হয়। তো কোনো এক্সরে করিয়েছেন? নাকের কোনো এক্সরে করা হয়েছে? না, নাকের কোনো এক্সরেও করা হয়নি, কোনো ডাক্তারও দেখা হয়নি। তো তাহলে কি করবেন সেটা? না, এই জানি 1 বছর মতন হয়ে গেল, ওইটাই বেরিয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, দেখুন, হ্যাঁ বলুন। আমি হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছিলাম, হুম, কোনো রিপোর্ট করিনি। হ্যাঁ বললো যে ভালো হয়ে যাবে। হ্যাঁ ভালো হয়ে যাবে, কিন্তু তার হয়েছেটা কি? আপনাকে ডাক্তারবাবু কি বলেছেন, কি সমস্যা হয়েছে আপনার ছেলের? ওই নাকের ভিতরে, মানে নাকের ভিতরে দিকে পর্দাটা চেপে যায়। ঠিক আছে, দেখুন, প্রথমত তো বলবো যে এই যে আপনি যে আপনার ছেলের সমস্যাটা বললেন যে ওর নাকটা জাম হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, তার কিন্তু অনেকগুলো কারণ থাকতে পারে। প্রথম যেটা খুব বেসিক, সেটা হচ্ছে সাইনাসের প্রবলেম যদি ওর থাকে, বা যদি ওর ডিএনএস থাকে, মানে আমাদের নাকের ভেতর যে সেপ্টাম যেটা রয়েছে, আমাদের দুটো যে নাকের মাঝখানে সেপ্টাম, সেটা যদি বাঁকা থাকে, যে ডান দিকে বাঁকা বা বাঁ দিকে বাঁকা, তাহলে সেখান থেকে ওর নাকটা মাঝে মাঝে একটু ব্লকেজ হতে পারে। যদি নাকে কোনো পলিপ হয়, তাহলেও কিন্তু সেখানে নাকটা ওর বন্ধ হয়ে থাকা বা জাম হওয়া, এই জিনিসটা কিন্তু হতে পারে। তো প্রথমত আগে তো সেটা বুঝতে হবে যে ওর এই সমস্যাটা হচ্ছে কেন, তারপর না তার চিকিৎসাটা শুরু হবে। তো তার জন্যে বারে বারে একটাই কথা বলা যে আমরা বারে বারে রিপোর্টটা কেন করাই, বা আপনি হয়তো বুঝতে পারবেন না মেডিকেল টার্ম, কিন্তু
ওর কি সমস্যা হচ্ছে বা আপনার কি সমস্যা হচ্ছে সেটা জানার সম্পূর্ণ আপনার অধিকার রয়েছে। আমি তো আমার পেশেন্টকে বসে বসে আমি পড়িয়ে দিই যে আপনার এই প্রবলেম হচ্ছে, এর জন্য আপনাকে এটা করতে হবে, তাহলে পেশেন্টের মাথায় থাকবে, সে নিজেকে নিয়ে কনসাস হবে। আমি জানলামই না আপনি ওষুধ খান আপনি ঠিক হয়ে যাবেন, সেটা কোনো কথা নয়। যাই হোক, আপাতত যদি এক্সরে না করা হয়ে থাকে কোনো হুড়োবাড়ির ব্যাপার নেই। আমি আপনাকে বলবো যে আপনার কাছাকাছি হয়তো আমাদের হেরিয়া চেম্বারটা হতে পারে, একটু আপনি নাম্বারে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন, ছেলেকে অবশ্যই সাথে করে নিয়ে আসবেন। কোথায় প্রবলেম আগে সেটা বুঝতে হবে, নয়তো পরবর্তী সময় কিন্তু ওর এর থেকে কিন্তু একটা স্লিপ অ্যাপনিয়ার সমস্যা চলে আসবে। তখন ঘুমানোর সময় ওকে মেশিন ব্যবহার করতে হবে, নয়তো ও শ্বাস নিতে পারবে না। ঠিক আছে, তো এরকম অনেক প্রবলেম কিন্তু অ্যারাইজ করতে পারে, আস্তে আস্তে আরও সমস্যা বাড়তে পারে। তো কী সমস্যা হচ্ছে সেটা জানার খুব দরকার রয়েছে। আপাতত ও যেটা করবে সেটা হচ্ছে ওকে প্রাণায়াম করতে বলবেন। একটা নাক দিয়ে শ্বাস নেবে, কিছুক্ষণ ধরে রাখবে, আবার আরেকটা নাক দিয়ে শ্বাস ছাড়বে। এই জিনিসটা প্রত্যেক দিন সকালে উঠে ওকে করতে বলুন। আর তাকেও বলবো একটু গরম জলের ভাপ নেওয়ার জন্য। একটুখানি আপনাকে বলবো যোগাযোগ করুন, ঠিক হয়ে যাবে। ওর যাই সমস্যা রয়েছে আমরা সেটাও রুল আউট করবো, আর কীভাবে কী থাকবে সেটাও আমরা আপনাকে গাইড করবো। কিন্তু 1 বছর হয়ে গেছে, আপনি অদ্ভুত নিশ্চিন্তের মধ্যে রয়েছেন, এটাই আমার কাছে খুব অবাক লাগলো। আপনার সন্তান 14 বছর বয়স, এখন এই ব্যাপারগুলো নিয়ে আপনাদেরকে ভাবতে হবে, এবং সেই জন্যেই বাই দ্য ওয়ে এই প্রোগ্রাম করা, যাতে অ্যাটলিস্ট আপনার মধ্যে অ্যাওয়ারনেস থাকে এবং আপনি বুঝতে পারেন যে এই ধরনের নিঃশ্বাস নিতে প্রবলেম হলে কি কি হতে পারে। ম্যাডাম কিন্তু পাশাপাশি 3-4টে জিনিস বললেন, এইগুলো হতে পারে। তো কাজেই এগুলো যদি আমরা না বুঝি বা না জানি বা কেয়ারলেস থাকি, তাহলে পরবর্তীকালে সিরিয়াস কন্ডিশন হতে পারে, যেটা কিন্তু খানিকটা হাতের বাইরেও চলে যেতে পারে অনেক সময়। এটা ভয় দেখানো নয়, কিন্তু আপনাদেরকে আবারও আরেকবার বলছি, সতর্ক করছে। যারা ফোন করতে চাইছেন তারা ফোন করুন, তাদের সঙ্গে তো কথা হবেই, কারণ সময় প্রায় শেষের দিকে। আবারও বলে রাখি যে যার যেখানে চেম্বার রয়েছে, যার বাড়ির কাছের যে চেম্বার, আপনারা হয়তো বুঝতে পারছেন না, আপনাদের কাজ হবে হচ্ছে এই নাম্বারগুলোতে ফোন করা। ফোন করে আপনি আপনার বাড়ির ঠিকানা বলবেন, বাড়ির অ্যাড্রেস বললে আপনাকে গাইড করা হবে যে কোথায় চেম্বার রয়েছে, কোন ডেটে রয়েছেন এবং কোন চিকিৎসক সেখানে যাবেন। সমস্ত চিকিৎসক কিন্তু এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট প্রসিজিয়ার সেটা তারা ফলো করেন, কাজে সেম ট্রিটমেন্ট হবে এবং তার জন্য কোনো রকম দ্বিধা বা সংকোচের জায়গা নেই। আপনি চেম্বারে এসে দেখালেই চলবে। আচ্ছা, এবার জাস্ট শেষের দিকে চলে আসি। আমরা যেটা আজকে স্ট্রেপ থ্রোট এবং সোর থ্রোট নিয়ে কথা বলছিলাম, তার আয়ুর্বেদ ট্রিটমেন্টে কতদিনের মধ্যে এটা ঠিক হতে পারে? দেখুন, যদি ক্রনিক আপনার সমস্যা হয় যে আপনার প্রত্যেক বছর শীতের সময় সেম প্রবলেমটা আপনার বারে বারে হচ্ছে, আর সেটা আপনার 4 বছর 5 বছরের সমস্যা রয়েছে, সেখানে তো একটু বলবো যে আপনি অ্যাটলিস্ট 3 মাস 4 মাস সময় অ্যাটলিস্ট আপনি দেবেন, তার মধ্যে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। যাদের একদম খুব নিউলি বা একদম শীতের সময় একটু 4-5 দিন হচ্ছে আবার ঠিক হয়ে যাচ্ছে, তাদের জন্য বলবো হয়তো বেশি সময় আপনার লাগবে না, 1 মাস 2 মাস সময় দেবেন, একটু সঠিকভাবে তার চিকিৎসা শুধুমাত্র নয়, তার পাশাপাশি কিছুটা আপনার লাইফস্টাইল চেঞ্জেসেরও প্রয়োজন রয়েছে। এর মধ্যে যদি আপনি থাকতে পারেন তাহলে আপনার এই সমস্যার সমাধান একদমই তাড়াতাড়ি হয়ে যাবে। খুব স্বাভাবিক এবং খুব সাধারণভাবে, মানে ম্যাডাম যেটা বললেন তাতে মনে হচ্ছে যে এই প্রবলেমটা স্বাভাবিকভাবেই হতে পারে, আপনাকে একটু গাইডলাইনের মধ্যে থাকলেই চলতো। কিন্তু এই ধরনের সমস্যা যদি আজ থেকে অন্তত 4 বছর আগে আমরা প্রবলেমটাকে তুলতাম, তাহলে আপনারা অনেকেই ভাবতেন যে হয়তো আমার করোনা হয়েছে। অর্থাৎ এক একটা সিমটম এক একটা সময় এক এক রকম গুরুত্ব পায়। কোনো সিমটম বা কোনো অবস্থাকেই হেলায় ফেলে রাখা উচিত নয়, আমি আবারও বলছি। এই বলে আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করব। অবশ্যই এনবিপি আপনার পাশে 365 দিন এইভাবেই রয়েছে। সিটিভিএন আপনার অনুষ্ঠান দেখতে পাবেন ঠিক রাত 9:30টায়। আজকে এখানে শেষ করছি। অনেক ধন্যবাদ জানাচ্ছি, ডক্টর ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন, সঙ্গে আপনাদেরকেও সঙ্গে থাকবার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।